আগামীকালের মধ্যে সংস্কার ইস্যু চূড়ান্ত করবে কমিশন। ঐক্যমত্য হওয়া বিষয়গুলো আজই পাঠানো হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ, জানালেন বাণিজ্য সচিব। বৃহস্পতিবার শেষ হবে তৃতীয় দফার আলোচনা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 7 দিনের রিমান্ডে। আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ 6 আগস্ট। এবং ইজতেমা নিয়ে তাবলিগ জামায়াতের দুপক্ষের মধ্যকার বিরোধ নিরসনের উদ্যোগ, সরকারের 7 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বশরাত জাহানিমা। সংস্কার ইস্যুতে গুরুত্বপূর্ণ সব বিষয় আগামীকালের মধ্যে চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন, জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তার তালিকা আজই দলগুলোর কাছে পাঠানো হবে বলেও জানান তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের পর বিকেলে এক ব্রিফিংয়ে আলী রিয়াজ বলেন, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং সংবিধানের 3য় ভাগে পরিবর্তন আনার ব্যাপারে বেশ কয়েকটি দল নীতিগতভাবে একমত হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী মুনতাসির মামুন, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মুনতাসির, আজকের বৈঠকে কি কি বিষয় হচ্ছে ঐক্যমত্য হয়েছে এবং এ ব্যাপারে দলগুলোর কি মতামত? যেমনটি বলছিলেন এমা, আজকে কিন্তু আসলে অন্যান্য দিনের মতো কিন্তু সকালবেলায় আসলে ঐক্যমত্য কমিশন বসেনি। আজকে দুপুর থেকে শুরু হয়েছে। দুপুর 2টার পরে শুরু হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু গড়িয়ে 3টার সময় শুরু হয়েছে এবং আজকে 6টি বিষয়ে ঐক্যমত্য হওয়ার কথা রয়েছে, এমনটিও কিন্তু বলেছেন অধ্যাপক আলী রিয়াজ আমাদেরকে। এবং যদি আপনাকে বলার চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে কিন্তু সংসদের নারী প্রতিনিধিত্ব সেটি কতটি আসন হবে সেটি নিয়ে কিন্তু আসলে কথা বলছেন। এবং যদি আপনাকে একটু জানার চেষ্টা করি যে আসলে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, ইলেকটোরাল কলেজ পদ্ধতি এবং উচ্চকক্ষের যে বিষয়গুলো সেটি কিন্তু নিয়ে আজকে কিন্তু আসলে ভিতরে আলোচনা চলছে, এমনটিও কিন্তু বলছেন তারা। এবং কিছুক্ষণ আগে কিন্তু আসলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিরতির সময় কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু আসলে বলেছেন যে তারা কিন্তু আসলে মোটামুটি ঐক্যে পৌঁছেছেন এই যেই নারীর যেই অংশটি রয়েছে সেটি নিয়ে। এবং যদি আরেকটু বলার চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে কিন্তু ভিতরে আবারও দ্বিতীয় ধাপের কিন্তু আসলে যেই কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং তারা বলছেন যে আসলে তারা অনেকটাই ঐক্যমত্য হতে পেরেছেন, বেশ কয়েকটি বিষয়ে ঐক্যমত্য হয়নি। যেহেতু আজকে 30 তারিখ, অর্থাৎ আজকে জুলাই প্রোক্লেমেশনের যেই খসড়া, সেই খসড়াটি কিন্তু আসলে তাদেরকে জমা দেওয়ার কথা বলা হয়েছিল এবং অনেকেই জমা দিয়েছেন। এবং আলী রিয়াজ কিন্তু বলেছেন যে আসলে যদি তারা চায় আরও একটা দিন, অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত কিন্তু আসলে তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে বলেও কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি কিন্তু বলেছেন যে আসলে আগামীকাল পর্যন্তই কিন্তু শেষ সময় এই জুলাই প্রোক্লেমেশনে, অর্থাৎ জুলাই খসড়া যেটি তাদেরকে টেক্সট আকারে দেওয়া হয়েছিল সেটি, এবং পরবর্তীতে আরও যদি কোনো কিছু চেঞ্জ করা দরকার হয় সেটি নিয়ে কিন্তু আসলে তারা পরবর্তীতে আলোচনা করবে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ ফরেন সার্ভিস একাডেমি থেকে। এমা। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। শুল্ক কমাতে বাংলাদেশকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকের পর এই তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরের কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানো হবে, তবে কত কমবে এখনই তা বলা সম্ভব হচ্ছে না। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্টল নিজ। তৃতীয় দফার এই বৈঠক শেষ হবে আগামী বৃহস্পতিবার। 5 আগস্টকে ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই, সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। রংপুরের গঙ্গাচড়া হিন্দু বাড়িতে হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হয়েছে। এটা পুরা বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান। এটা ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ডিটেলস জানতে পারবেন। অনারাইভেল ভিসা বাতিল হচ্ছে না, যেই সব দেশের সাথে আমাদের অনারাইভেলের চুক্তি আছে তাদের ক্ষেত্রে আমরা অনারাইভেল ভিসা দিচ্ছি। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 32 জন। এর মধ্যে ক্রিটিক্যাল 3 জন ও সিভিয়ার 7 জন। আজকে একজনকে রিলিজ দেওয়া হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন। মাইলস্টোনের দগ্ধদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সুস্থতাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। 32 জন পেশেন্ট আছে, এদের মধ্যে চাইল্ড আছে 27 জন, অ্যাডাল্ট আছে 5 জন। আজকে একজন ফিমেল পেশেন্টকে আমরা ডিসচার্জ করেছি আজকে, যদিও আমরা বলছি যে আমাদের ডিসচার্জের মতো বেশ কিছু রোগী রেডি আছে, কিন্তু যেহেতু পরবর্তীতে ড্রেসিং করতে আসতে হবে সেই জন্য তাদের কমফোর্ট জোনের কথা বিবেচনা করে আমরা হয়তো ধীরে ধীরে রোগীগুলোকে ডিসচার্জ দিব। আর এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে 2 জন পেশেন্ট। একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীরা যে সন্তানের চেয়ে বড় সেই দৃষ্টান্তই রেখে গেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত শিক্ষিকা মেহেরিন চৌধুরী। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, প্রাণপণ চেষ্টা করে তিনি শিক্ষার্থীদের বাঁচাতে চেয়েছিলেন। দুপুরে রাজধানীর উত্তরা 13 নম্বর সেক্টরে মহরুম মেহেরিন চৌধুরীর শোকাহত পরিবারকে সান্ত্বনা জানাতে গিয়ে রিজভী বলেন, তার আত্মত্যাগ জাতি কখনোই ভুলবে না। যে শিক্ষকের কাছে তার ছাত্রছাত্রীরা যে সন্তানের চাইতেও অনেক বড়, সেটার দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন মেহেরুন চৌধুরী। মাইলস্টোনের উনি শিক্ষক ছিলেন। এই মৃত্যু খুবই শোকাবহ, খুব বেদনাদায়ক মৃত্যু নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু এই মৃত্যু যে কত মহিমান্বিত, এই মৃত্যু যে কত আদর্শ স্থানীয়, কত উঁচু মাপের আদর্শিক একজন শিক্ষক হতে পারে, সেটাও আমরা দেখতে পেরেছি। রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে খায়রুল হককে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো কোনো প্রধান বিচারপতিকে গ্রেফতার করা হলো। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে 6 আগস্ট আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এ মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক 24 জনের পক্ষে স্টেট ডিফেন্স অব্যাহতির আবেদন করেন। এই মামলায় গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। কে কি পার্ট নিয়েছেন, কাদের বিরুদ্ধে কি অভিযোগ, সে সম্পর্কে আমাদের কি প্রমাণ, অর্থাৎ অডিও, ভিডিও, সিসি ফুটেজ, সাক্ষীদের স্টেটমেন্ট, সকল কিছুই আমরা দাখিল করেছি। এবং ঘটনাগত বিষয় চার্জ হিয়ারিংয়ের বিবেচনার সুযোগ আছে বলে আমরা মনে করি না। এই বিষয়টা ট্রাইব্যুনালকে বলেছি। ঘটনার বাইরে, অর্থাৎ অনুমান এবং সম্ভাবনা এর বাইরে ডিফেন্সের পক্ষে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারে না। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় 2014 সালের 24 নভেম্বর বহিষ্কৃত এ আওয়ামী লীগ নেতাকে মৃত্যুদণ্ড দেন তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 2014-তে আমরা আপিল ফাইল করেছিলাম, তো ওই আপিলটা পূর্ণাঙ্গ শুনানি হলো আমাদের 1 নম্বর কোর্টে। মামলাটাই দুর্বল ছিল এই জন্য যে ডিউরিং ইনভেস্টিগেশন আপনার যথাযথভাবে এভিডেন্স কালেক্ট করা হয় নাই, এবং যেই এভিডেন্স ছিল এই এভিডেন্স ভেরি মিগার। আমাদের জানার মধ্যে আর কোনো মামলা ট্রাইব্যুনাল রায় নির্দোষ সাব্যস্ত করা।
তাবলিগ জামায়াতের বিবদমান দুই পক্ষের বিরোধ ও সংঘাত এড়াতে সমঝোতার জন্য 7 সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সমঝোতার পথ বের করার চেষ্টা করছেন মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। একসময় শান্তিপূর্ণ টঙ্গীর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলেও কয়েক বছর ধরেই মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ পন্থীদের মধ্যে বিরোধ চলছে। আলাদা সময়ে ইজতেমার আয়োজন করেও সংঘাত এড়ানো যায়নি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। দুপক্ষের শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সমঝোতা বৈঠক। এতে শান্তিপূর্ণ ইজতেমা আয়োজনে প্রতিশ্রুতি দেয় দুই পক্ষই। আমরা আশা করছি যে আগামী দিনে তাবলীগের কাজকে কেন্দ্র করে, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আর কোনো নতুন কোনো সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হবে না। আলোচনা হলো যে দুই পক্ষ সুন্দরভাবে কীভাবে কাজ করতে পারে এবং দুই পক্ষের এক হওয়ার বিষয়টা আসলে মূলত এটা বাংলাদেশের বিষয় না, এটা হলো তাবলীগের যে মূল কেন্দ্র, সেখানকার সারা বিশ্বব্যাপী একটা বিষয়। এটা তাবলীগের যত সমস্যা আছে, কাকরাইল মসজিদ, টঙ্গী বিশ্ব ইজতেমা, এছাড়া আমাদেরকে বিভিন্ন সময় মসজিদ থেকে বের করে দেওয়া, আপনারাও দেখেছেন, যেটা আল্লাহর ঘর, যেখানে কাউকে বের করে দেওয়া উচিত নয়, তারপরও করা হয়। বিভিন্ন রকম সমস্যা আছে, সমস্ত সমস্যা নিয়ে ওনারা আলোচনা করবেন। এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরেন ধর্ম উপদেষ্টা। কিছু সমস্যা তো দুই গ্রুপের ভিতরে আছে, এগুলোকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা কথা বলেছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকের এই বৈঠক হয়েছে। গত বছর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এইরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয়, পুনরাবৃত্তি না ঘটে, এ ব্যাপারে আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি। ধর্ম নিয়ে কটাক্ষ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। ধর্ম নিয়ে কটাক্ষ, বক্রোক্তি, ব্যঙ্গোক্তি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা রিয়াদের বাসায় তল্লাশি চালিয়ে 2,25,00,000 টাকার চেক জব্দ করেছে পুলিশ। 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর তার বাসায় তল্লাশি চালানো হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এদিকে পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় এ পর্যন্ত 12 আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় পুলিশ। রেজা খানের রিপোর্ট। গুলশান 83 নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে 10 লাখ টাকা চাঁদা নেয়ার পর 26 জুলাই সন্ধ্যায় আরও 40 লাখ টাকা চাঁদা নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে 5 জন। তারা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম মুন্না, মোহাম্মদ সিয়াম, সাদমান সাদাব, আব্দুর রাজ্জাক রিয়াদ ও আমিনুল ইসলাম। এই ঘটনা প্রকাশ্যে আসার পর 3 জনকে বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চাঁদাবাজির ঘটনায় দায়ের হওয়া মামলায় 4 জনকে 7 দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রিয়াদের নাখালপাড়ার বাসায় তল্লাশি চালিয়ে 2,25,00,000 টাকার চেক জব্দ করে পুলিশ। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি, কি কারণে তারা চাঁদা দিয়েছিল বা এক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা আছে কিনা, সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এই ঘটনায় কলাবাগান থানায় মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে ডিএমপির মুখপাত্র বলেন, কোনো মহল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা, আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। এদিকে পুরান ঢাকায় পাথর দিয়ে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় মোট 12 আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিএমপির মুখপাত্র। এছাড়া 24 ঘন্টায় সাঁড়াশি অভিযান চালিয়ে রাজধানীতে 186 জনকে আটক করেছে ডিএমপি। কেউ আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই আইনানুগভাবে মোকাবেলা করব। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এবার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও সংঘর্ষে নিহতদের স্মরণে 2024 সালের 30 জুলাই শোক দিবস পালন করে সরকার। অন্যদিকে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল রক্তিম করে দেয় এবং রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রাখে। বাকিটা জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। গেল বছর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সংঘর্ষে প্রাণ হারানোদের স্মরণে সরকার এদিন শোক দিবস পালন করে, কিন্তু ছাত্ররা তা প্রত্যাখ্যান করে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল রক্তিম করে দেয়। পাশাপাশি দাবি আদায়ে অব্যাহত রাখে বিক্ষোভ কর্মসূচি। কোটা আন্দোলনের 6 সংগঠক তখনও গোয়েন্দা পুলিশের হেফাজতে। সহপাঠীদের পুলিশ হেফাজত কিংবা কারাগার থেকে মুক্তি দেয়া না হলে এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ঢাকার রাজপথ হয়ে ওঠে অগ্নিগর্ভ। 24-এর এই দিনে পুলিশি বাধার মুখে মৌন মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা। এছাড়া বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমাবেশ করেন এবং আলাদা কর্মসূচিতে সন্তানের মৃত্যুর প্রতিবাদ জানান অভিভাবকরা। প্রাণহানির জন্য সরকারকে দায়ী করেন বিশিষ্ট নাগরিকরা। অন্যদিকে গদি আঁকড়ে থাকা শেখ হাসিনা ঘোষণা দেন আন্দোলন ঘিরে সংঘর্ষ সহিংসতা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে। যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। এদিকে ছাত্র জনতার বিক্ষোভ দমনে গ্রেফতার ও দমন প্রেরণ অব্যাহত রাখে পুলিশ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সিলেটের বিশ্বনাথ উপজেলার বহুল আলোচিত স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় 8 আসামির মৃত্যুদণ্ড ও 7 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে 17 জনকে 2 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 4 বছর বিচার প্রক্রিয়া শেষে বুধবার সিলেটের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত এই রায় দেন। বাদীপক্ষের আইনজীবী বলেন, রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। মামলাটি 2021 সালের 1 মে বিশ্বনাথ থানায় দায়ের করা হয়। মাননীয় আদালত ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করেছেন। তিনি যে রায় দিয়েছেন, এই রায়টাই আমাদের কাম্য ছিল। এই ধরনের দিনে দুপুরে হত্যাকাণ্ড এবং সন্ত্রাস এর বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রকে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়াতে হলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমি এই মামলার পরবর্তীতে বাদীপক্ষের আইনজীবী ছিলাম। আইনজীবী হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে আমার বাদীপক্ষ ন্যায় বিচার পায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রিক্টার স্কেলে 8.8 মাত্রার ভূমিকম্পের পর রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুনামি। রাশিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের জেরে যুক্তরাষ্ট্র, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া সহ বিশ্বের 52টি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। সুনামি পরিস্থিতি 24 ঘন্টারও বেশি স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে জাপান। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার উপকূলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর 3 থেকে 4 মিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। এতে বন্দর অবকাঠামো এবং কিছু জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ওশেনিয়া অঞ্চলের 3 দেশ, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতু সহ বিশ্বে মোট 14টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। এর আগে বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে 8.8 মাত্রার একটি ভূমিকম্প এবং তারপর 6.9 এবং 6.3 মাত্রার দুটি আফটারশক হয়। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল পেত্রোপাভলোভস্ক কামচাটকি শহর থেকে 136 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের গভীরে। সুনামি ঢেউ আঘাত হানার পর রাজধানী টোকিও সহ উপকূলীয় অঞ্চল থেকে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় জাপান সরকার। এছাড়া ফুকুশিমার দাইইচি ও দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদেরও সরানো হয়। ভূমিকম্পের ঘটনায় হাওয়াই অঙ্গরাজ্যে সুনামি সতর্কতা জারি ও সেখান থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। যদিও পরে তা প্রত্যাহার করা হয়। সতর্কতা জারি করা হয় তাইওয়ানেও। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে সমুদ্র উপকূল থেকে দূরে থাকার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। রাশিয়ার শক্তিশালী ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া, গুয়াম, পেরু এবং ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জেও বিভিন্ন স্তরের সুনামি সতর্কতা জারি করা হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও 83 ফিলিস্তিনি নিহত হয়েছে। 21 মাসেরও বেশি সময় ধরে চলমান তাণ্ডবে 60,300 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে উপত্যকাটিতে চলমান মানবিক বিপর্যয়ে পরিবর্তন না এলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ওদিকে লাগাতার ইসরায়েলি হামলায় গাজার দুর্ভিক্ষপীড়িত মানুষের অবস্থা এখন নাৎসি ক্যাম্পগুলোর চেয়েও ভয়াবহ
ভয়াবহ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খেলার খবর, এবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দুঃসাহসিক কীর্তি করলেন বাংলাদেশের 2 সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। 12 ঘন্টা 10 মিনিট সাঁতরে ইংলিশ চ্যানেল পাড়ি দেন পাবনার সাগর ও কিশোরগঞ্জের হিমেল। জুলাই মাসের প্রথম সপ্তাহে 2 সাঁতারু লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে জুলাইয়ের 3য় সপ্তাহে স্লট বুকিং ছিল তাদের। বৈরী আবহাওয়ার জন্য কয়েকবার পিছিয়েছে সময়। এর আগে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের 3 জন সাঁতারু। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় সাঁতারু ব্রোজেন দাস। 1958 থেকে 1961 সালের মধ্যে মোট 6 বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। ক্রিকেট, ভারত পাকিস্তান ম্যাচ মানেই বিশ্বজুড়ে উত্তেজনা, তবে মাঠের বাইরের বাস্তবতা এবার এই ঐতিহাসিক দ্বৈরথকে নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস লিগের সেমিফাইনালে ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি। সেমিফাইনালে ড্র অনুযায়ী 2 দলকে একে অপরের বিপক্ষে মাঠে নামতে হবে। লিগ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল ভারত, তবে সেমিফাইনাল নিয়ে তাদের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ভারতীয় ক্রিকেটের বেশিরভাগ সাবেক খেলোয়াড়ই যে কোনো ধরনের ভারত পাকিস্তান ম্যাচের বিপক্ষে, তবে পাকিস্তানের সাবেক খেলোয়াড়রা সবসময় এই ম্যাচগুলোর খেলার পক্ষে। সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার তাদের মাঠের লড়াইয়ের কথা। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আগামীকালের মধ্যে সংস্কার ইস্যু চূড়ান্ত করবে কমিশন। ঐক্যমত্য হওয়া বিষয়গুলো আজই পাঠানো হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ, জানালেন বাণিজ্য সচিব। বৃহস্পতিবার শেষ হবে 3য় দফার আলোচনা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 7 দিনের রিমান্ডে। আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ 6 আগস্ট। এবং ইজতেমা নিয়ে তাবলিগ জামায়াতের দুপক্ষের মধ্যকার বিরোধ নিরসনের উদ্যোগ, সরকারের 7 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।